আমার থেকে গুলিস্তান কত টাকা ভাড়া? 47 টাকা। আপনি দেখেন ঠিক আছে, সিটিং ভাড়া কত আনছো? 47 টাকা নিছো তুমি কার কাছে? রাজধানীতে গণপরিবহনের সিটিং সার্ভিস বন্ধ হলেও আদায় করা হচ্ছে আগের ভাড়াই। সিদ্ধান্তের তোয়াক্কা করছে না বাস মালিকরা। ওদের গাড়িতে যে স্টিকার লাগানো ছিল সিটিং, এই সিটিংটা শুধু উঠাইছে, তারা ভাড়াটা আগের মতোই আছে। আমি মিরপুর থেকে উঠছি, আসাদ গেট আগে ভাড়া নিত 20 টাকা, এখনো সে 20 টাকায় ভাড়া নিচ্ছে। আগে যে ভাড়া সেটাই উল্টা প্যাসেঞ্জারের সাথে গ্যাঞ্জাম করতেছে। আমাদের ভাড়া এখনো কোম্পানি কমানো ওবিলি ঠিকই নেতাছে ভাড়া হিসাব করে। নির্দেশনা মানাতে আরো কঠোর হবার হুঁশিয়ারি মন্ত্রীর। যতদিন না শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই ৭৫-এর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন। গতবারের তুলনায় ২ টাকা বেশি দরে চাল ও ১ টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ২রা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কিনবে সরকার, খুশি কৃষকরা। নরসিংদীতে মাইক্রো ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৮ জনের মৃত্যু। শান্তি ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টার সানডে পালিত। প্রার্থনা সঙ্গীতে হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বীর অংশগ্রহণ। বাস মালিক সমিতি ও বিআরটিএর বৈঠকের পর রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও তা মানছেন না বাস মালিকরা। গেটলক সার্ভিসের নামে চলা বাসগুলোতে দ্বিগুণ যাত্রী তুলে আগের মতোই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অন্যদিকে বাস মালিকদের নির্দেশনা না থাকায় পূর্বের ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি বাস চালক ও হেলপারদের। অন্যদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান। আমার থেকে গুলিস্তান কত টাকা ভাড়া? 47 টাকা ভাড়া। 47 টাকা। আপনি দেখেন ঠিক আছে, সিটিং ভাড়া কত আনছো? 47 টাকা নিছো তুমি কার কাছে? সিটিং সার্ভিস নেই, তাই বাসে যাত্রী তোলা হয়েছে দ্বিগুণ, কিন্তু ভাড়া আগের মতোই। এ নিয়ে দিনের শুরুতেই সাভার থেকে মতিঝিলগামী বাসে শুরু এই বাকবিতণ্ডা। ওদের গাড়িতে যে স্টিকার লাগানো ছিল সিটিং, এই সিটিংটা শুধু উঠাইছে, তারা ভাড়াটা আগের মতোই আছে। সরেজমিনে দেখা যায় রাজধানীতে বিভিন্ন বাস কোম্পানির লোকজন আগের মতোই কোম্পানির নির্দিষ্ট চেকিং পয়েন্টে লিখে রাখছেন যাত্রী সংখ্যা। পরে এসব যাত্রীর কাছে সরকার নির্ধারিত ভাড়া না নিয়ে আদায় করা হচ্ছে কোম্পানির নির্ধারিত বাড়তি ভাড়া। আমি মিরপুর থেকে উঠছি, আসাদ গেট আগে ভাড়া নিত 20 টাকা, এখনো সে 20 টাকায় ভাড়া নিচ্ছে। আগে ছিল 10 টাকা, পরে সিটিং এ হয়েছিল 15 টাকা, কিন্তু এখন নিচ্ছে 13 টাকা। রাজধানীর বিভিন্ন রুটে দেখা যায় সিটিং নামের বাসগুলোতে এখন আসনের তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী তোলা হলেও ভাড়া আদায় করা হচ্ছে আগের মতোই। বাসে নেই বিআরটিএর ভাড়ার তালিকা। এ নিয়ে মালিকদের কোনো নির্দেশনাও পাননি অনেক চালক। উদ্ভূত পরিস্থিতিতে একদিকে বাড়তি ভাড়া, অন্যদিকে গাদাগাদি করে যাতায়াত করতে হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। হয়রানি হয়েছে। আগের চেয়ে আরো আমরা একটা সিটিং আরামে 2-1টা বাসে গেছি, এটা সিটিং ছিল, এখন দাঁড়াই দিয়ে আরো হয়রানি হইতেছে বেশি। লোকাল হোক, কিন্তু ভাড়াটা যেই ভাড়াটা যেখানে যেই ভাড়াটা ন্যায্য ভাড়াটা সেইটাই নেই। আমাদের ভাড়া এখনো কোম্পানি কমানো ওবিলি ঠিকই নেতাছে ভাড়া হিসাব করে। বেলা 11টায় পরিস্থিতি পর্যবেক্ষণে আসাদ গেট এলাকায় যাত্রী ও বাস চালকদের সঙ্গে কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির নেতারা। পরে সাংবাদিকদের কাছে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা স্বীকার করেন তারা। হুঁশিয়ারি দেন কঠোর ব্যবস্থা নেওয়ার। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমরা আজকে কিছুটা সহনীয় এতে দেখেছি যে আমরা আজকে জেল না দিয়ে শুধু জরিমানার উপরে করেছি। আগামী থেকে আমরা জেল এবং আইনের যত প্রয়োগ আছে কঠোর হওয়া যায় সবগুলোই আমরা করব। ব সিরিয়াল মানে বাস, ব সিরিয়াল গাড়ি 60 টাকা, আর মিনি বাসের বেলায় 5 টাকা সর্বনিম্ন ভাড়া এটা। এরপরে আমাদের বক্তব্য হলো ভাড়া চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। এদিকে বাড়তি ভাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে হঠাৎ করেই বাস কমে যাওয়ায় নতুন করে ভোগান্তি বাড়ে নগরবাসীর। রাজধানীতে চলাচলকারী বাসগুলো সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করছে নাকি
সিটিং এর নামে বাড়তি ভাড়া আদায় করছে তা তদারকির জন্য রোববার সকাল থেকে কাজ শুরু করে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। তবে এরপরই ঢাকার রাস্তায় উল্লেখযোগ্যভাবে কমে যায় বাসের সংখ্যা, আর এতে ভোগান্তিতে পড়েন এরকম অপেক্ষমান হাজারো যাত্রী। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বিআরটি এর অভিযান চলবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনে অবৈধভাবে সংযোজিত বাম্পার, অ্যাঙ্গেল ও হুক অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, শুধু মালিক শ্রমিককে দোষারোপ করে লাভ নেই, বিআরটি এরও সমস্যা আছে। বেআইনি মোটরযান রাস্তায় চলাচল করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জনসাধারণ ও সকল মোটরযানের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটিএ এই অভিযান শুরু করেছে। পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সারা বাংলাদেশে একই সঙ্গে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং যতদিন না এই ব্যাপারে এই সমস্যাটি শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ বিরোধীদের দেশ ও দেশের রাজনীতিতে প্রতিষ্ঠার চেষ্টা চলে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়ে তাদের হাতে মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জাতির গৌরবদীপ্ত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে ২০১১ সালে রাজধানীর আগারগাঁওয়ে স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ কাজ শুরু হয়। রোববার প্রায় ১ একর জমির উপর নবনির্মিত ৯তলা এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি পরিবারকে ধ্বংস করতে বা ক্ষমতা দখল নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করতে ষড়যন্ত্র হয়েছিল ৭৫-এ। অর্জন এই সবকিছু একসময় মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেটা হয়েছিল ৭৫ 15ই আগস্ট, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড হয়তো কারো কারো পর প্রাথমিকভাবে মনে হচ্ছে যে একটি পরিবারের উপর আঘাত, কিন্তু দিনের পর দিন যখন গেছে তখন অনেকে উপলব্ধি করেছে যে এটা কোনো পরিবারের উপর আঘাত ছিল না বা শুধু ক্ষমতা দখলের জন্য ছিল না, এটা ছিল একটা চেতনাকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের বিজয়কে নস্যাৎ করা। আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়, সেজন্য ইতিহাস সংরক্ষণের পাশাপাশি মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টে বিত্তবান ও সচ্ছল মুক্তিযোদ্ধাদের সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতের জন্য কখনো এই দেশের মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যেন ভুলে না যায় তার ব্যবস্থাই করতে হবে, কারণ সেটাই আমাদের প্রেরণা যোগাবে, শক্তি যোগাবে, যে একটা স্বাধীন দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। বিত্তশালী বা অনেক মুক্তিযোদ্ধারা তো এখন ব্যবসা বাণিজ্য করে যথেষ্ট ধন সম্পদেরও মালিক হয়েছেন। প্রত্যেকে যদি একটু এগিয়ে আসেন আর যদি এখানে অনুদান দেন, এর মধ্যে কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা করে থাকে যাতে সেভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তার ব্যবস্থা নিতে হবে। পরে শিখা চির অম্লান প্রজ্বলনের মধ্য দিয়ে নবনির্মিত জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। রাজধানীর বংশালে অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক আইনজীবী ও মুহুরী আটক। জালিয়াতি করে অপরাধীদের জামিনে বের করে আনত তারা, তথ্য পুলিশের। আগামী ২রা মে থেকে ৩১শে আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে গতবারের চেয়ে ২ টাকা বেশি দরে চাল ও ১ টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ২৪ টাকা দরে ৭ লাখ টন বোরো ধান এবং ৩৪ টাকা কেজি দরে ৮ লাখ টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। এদিকে সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 6 লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,94,000 টন চাল এবং 2 লাখ টন গম। এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে আরও 16 লাখ টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষকদের সরাসরি মূল্য পরিশোধের মাধ্যমে এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। আমরা 8 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা কিনব। কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। বোরো সংগ্রহের সময়সীমা হচ্ছে আমাদের 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত, আর গমের সংগ্রহের সীমা হচ্ছে 18 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে 3 টাকা বেশি দরে এবার ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। চালের মূল্য নির্ধারণ করেছে 34 টাকা, আতপ চালের ক্রয় মূল্য 33 টাকা কেজি। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে, সেটার মূল্য হবে 24 টাকা পার কেজি। গম সংগ্রহ করব 1 লক্ষ মেট্রিক টন, তার মূল্য হবে 28 টাকা। এদিকে ধান ও গম কেনার সরকারি এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। সরকার সরাসরি ক্রয় করে বাজারের মাধ্যমে আমরা খুশি হব। মাঝখানের কোনো লোক যেন সুবিধা না নেয়, তাহলে আমরা কৃষকরা যে ধান উৎপাদন করতে গিয়ে আমাদের যে খরচ হয়েছে এটা সব উঠে আসবে। চালের দাম 34 টাকা এবং ধানের দাম 24 টাকা নির্ধারণ করেছে, শুনে খুবই খুশি হলাম। আমরা কৃষক মানুষ যাতে গোডাউনে ধান দিয়ে সরাসরি টাকা নিয়ে আসতে পারি, এটাই আমরা আশা করতেছি। গত বছর বোরো মৌসুমে 23 টাকা কেজি দরে 7 লাখ টন ধান এবং 32 টাকা কেজি দরে 6 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটের রাজনীতির স্বার্থে হেফাজতের সঙ্গে সরকার আঁতাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, ধর্মের মুখোশ পরে আগামী নির্বাচনে আওয়ামী লীগ মানুষকে প্রতারিত করতে চায়। শেষমেশ ধর্ম নিয়ে রাজনীতি আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে বলে মন্তব্য করেন তারা। রোববার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। এটা হচ্ছে ওই যে খেলতে খেলতে একটা সময় শুরু হয়, যখন ডেসপারেট হয়ে যায় তখন ফাউল করতে শুরু করে। তারা এখন ফাউল করতে করতে একটা সময় আসবে, ওই বলটা তারা তাদের নিজের পোস্টে গোল দিয়ে দেবে। সুতরাং এই যে হেফাজতের ব্যাপারে অতটুকু বললাম, আর বেশি কিছু আমি বললাম না। এটাও আওয়ামী লীগ রাজনৈতিক কারণেই করছে। আগামীতে একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে প্রতারিত করার জন্য তারা আজকে ধর্মের ভেদ ফেলার চেষ্টা করছে। সেই কথা যদি আমরা আজকে বলি, তাহলে কি সেটা অন্যায় হবে? সমস্যা জিইয়ে রেখে ফায়দা লোটার রাজনীতি আওয়ামী লীগ করে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার আমলেই তিস্তা সমস্যার সমাধান হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রার বিরোধিতাকারীরাই ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশবাসীকে তাদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সমস্যা জিইয়ে রেখে রাজনীতির ফায়দা আমরা করতে চাই। আমরা চাই সবার সঙ্গে বন্ধুত্বের মধ্য দিয়ে আমার সমস্যা সমাধান করতে হবে, কারণ আমরা দারিদ্র্য দূর করতে চাই, আমরা সন্ত্রাস দূর করতে, জঙ্গি দমন করতে চাই। আজ নতুন করে স্লোগান দেওয়া হচ্ছে, ভারত বিরোধী স্লোগান দিয়ে আবার জিগির তোলা হচ্ছে ওই পুরো রাজনীতি আনার জন্য। একটাই লক্ষ্য, সেটা হলো এই, আমরা যদি এগিয়ে যেতে না পারি। নরেন্দ্র মোদী যখন বলেছে, প্রকাশ্যে বলেছে, আমার সময় শেখ হাসিনার সময়কালেই এই তিস্তা পানির চুক্তি হবে, আমি বিশ্বাস করি তিনি এই কথা রাখবেন এবং তিনি বাস্তবায়ন করবেন। দেশে কোনো বিদেশি জঙ্গি নেই, ৭১-এ পরাজিত শক্তিরাই দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় যেসব সংগঠন জঙ্গিদের অর্থায়ন করছে তারা গোয়েন্দা নজরদারিতে আছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। জঙ্গিদের অর্থায়নের ব্যাপারে আমাদের একটা কমিটি রয়েছে। আমাদের কমিটিতে সব এই ধরনের আলোচনা আসছে, এই ধরনের যে সমস্ত ইনফরমেশন আসছে
প্রত্যেকটা ইনফরমেশনে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং কাজ করছি। এই যে এনজিওরা কাজ করছে এবং আমাদের ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় মানে কয়েকটা জায়গায় নজর দিতে বলেছেন, কয়েকটা ব্যাংকের সিএসএস ফান্ডটা কোথায় যায় সেগুলো কথা আসছে, আমরা সেগুলো দেখছি। আর আপনারা যেই এনজিওর কথা বললেন সবগুলো এনজিও আমাদের গোয়েন্দার নজরদারিতে আছে। গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশকে তথ্য না দেওয়ার অভিযোগে করা মামলায় তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদুল হাসান এই আদেশ দেন। গত বছরের 1 জুলাই রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় 17 বিদেশি সহ 20 জন নিহত হওয়ার ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 13 জনের মধ্যে ছিলেন তাহমিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম। পুলিশ উদ্ধার হওয়া সবাইকে ছেড়ে দেওয়ার কথা বললেও তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে জানায় তাদের পরিবার। পরে গত বছরের 3রা আগস্ট তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে 54 ধারায় গ্রেফতারের কথা জানায় পুলিশ। সন্ধ্যার সময়ে আরো থাকছে রাঙামাটিতে বর্ষবরণ সাংগ্রাই উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায় সহ আদিবাসীরা, জলকিলিতে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। নানান আয়োজনে পালন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে। এ উপলক্ষে ভোরে রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনার আয়োজন করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। প্রার্থনায় ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। কামনা করা হয় বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি। সূর্যোদয়ের পর প্রাতকালীন প্রার্থনা ও উপাসনা শুরু হয় গির্জাগুলোতে। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডের অনুষঙ্গ হিসেবে চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, বিশেষ সঙ্গীত ও যীশু খ্রিস্টের প্রশংসা আরাধনা। খ্রিস্টান ধর্মানুযায়ী এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল। গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর 3য় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থান খ্রিস্ট ধর্মবিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মারা যাওয়ার পর উনি পুনরুত্থিত হন, মানে আমাদের জন্য আবার পুনরুজ্জীবিত হন, এটা আমাদের একটা বিশ্বাস। ওনারই পুনরুজ্জীবিত হওয়ার জন্যই আমরা আমাদের জন্য একটা বড় উপলক্ষ। মৃত্যুর পরে স্বর্গে যাবো, এটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে হয়েছে, কারণ তিনি বলেছেন তিনি পথ, সত্য ও জীবন। মানুষের সেই দুঃখ বেদনা নিজের উপরে নিয়ে মানুষকে ভালোবাসা দেখিয়ে তার মানুষের সেবা করা, সেই যীশু সেই কথাই বলেছেন। কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতার ধর্মকে প্রচার করায় যীশু খ্রিস্টকে হত্যার শিকার হতে হয় বলে মনে করেন তার অনুসারীরা। যারা বিশেষভাবে স্বার্থপর ধর্মান্ধ ছিল তারা যীশুকে নির্মমভাবে হত্যা করেছে, ক্রুশে বিদ্ধ করে। আর 3য় দিনে তিনি সশরীরে আবার পুনরুত্থান করেছেন। সারা দেশের বিভিন্ন গির্জা ও উন্মুক্ত স্থানে ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য এক আইনজীবী ও এক মুহুরিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতি করে আদালত হতে দুর্ধর্ষ অপরাধী এবং বড় মাদক ব্যবসায়ীদের জামিনে বের করে আনত তারা। দুপুরে ব্রিফিংয়ে ডিবি জানায় গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় অর্থের বিনিময়ে মামলার এজাহার, জব্দ তালিকা, অভিযোগপত্র ইত্যাদি মূল্যবান ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে আদালতে উপস্থাপন করে অপরাধীদের জামিনে বের করে আনত। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল সিল এবং জালিয়াতির মাধ্যমে জামিনে মুক্ত করে আনা 13টি মামলার কাগজপত্র উদ্ধার করা হয়। এই চক্রটি দেখা গেছে যে বিশেষ করে বিভিন্ন মাদক মামলায় যারা মাদকের বড় বড় আসামি আছে, ওই ধরনের মাদকের আসামিদেরকে নিম্ন আদালতে যারা জামিন পায়নি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জজ কোর্ট, এই সমস্ত মামলার নথি তাদেরকে জামিন পাইয়ে দেওয়ার জন্য হাইকোর্টে নিয়ে আসে এবং হাইকোর্টে এনে বিভিন্ন তথ্য গোপন করে সার্টিফাইড কপি, ফলস সার্টিফাইড কপি তৈরি করে তারা জামিন মুক্ত করে এই আসামিদেরকে জামিন করিয়ে দেয়।
আগামী জুলাই মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি এলাকার সবগুলো সড়কে এলইডি লাইট বসানো শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করে তিনি একথা বলেন। পরে রাজধানীর গেন্ডারিয়ায় ফজলুল হক মহিলা কলেজ প্রাঙ্গণে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় এলাকাবাসীর পানির সংকট সমাধানে লোহারপুল এলাকায় একটি পানির পাম্প বসানোর আশ্বাস দেন মেয়র। আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী মেয়র নির্বাচনে সবার কাছে নৌকা প্রতীকে ভোট চান দক্ষিণের মেয়র। আমরা ইতিমধ্যে আগামী অক্টোবর মাসে আপনাদের এই ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তার কাজ আমি শুরু করব। অনেক রাস্তায় এলইডি লাইট অলরেডি হয়ে গেছে, আর বাকি 50%। জুন জুলাই নাগাদ এই ওয়ার্ড এলইডি আলোয় আলোকিত হবে 100%। আগামী রমজান মাসে যাতে পানি পাওয়া যায় তার সর্বাত্মক ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কারওয়ান বাজারের কাঁচা বাজারকে মহাখালীতে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বিকেলে রাজধানীর মহাখালীতে সিটি কর্পোরেশনের একটি শাখা অফিস উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, এরই মধ্যে কারওয়ান বাজার ব্যবসায়ীদের সাথে লিখিত সমঝোতা হয়েছে। কারওয়ান বাজার একটি যারাই থাকেন এক ধরনের শক্তিশালী প্রভাবশালী লোকজন ওখানে কাজ করে, তবুও তারা আমাদের সঙ্গে একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে তো এসছেন। এখন আমরা জায়গা তৈরি করার প্রয়োজন আমাদের। দুটো বাজার তো ওনাদের জন্য আমরা একটা রাস্তা তৈরি করছি আমিন বাজারে, যেটা ওনারা আমাদের চেয়েছেন। ওনাদের জন্য দুটো ফ্লোর তৈরি করছি আমাদের মতো করে যাত্রাবাড়িতে। সুতরাং এগুলো হতে সময় লাগছে। আমার তো মনে হয় ডিসেম্বরের মধ্যে আমি আশাবাদী। নরসিংদীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 6 জন। এদিকে বিকেলে টাঙ্গাইলের ধনবাড়িতে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও 9 জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর মারা যান একই পরিবারের আরো 3 জন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে হয়তো দুইজন চালককে অনিয়ন্ত্রিত ড্রাইভিং করেছে, যার ফলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তারা আমাদের এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাদের হাসপাতালে মৃত্যুবরণ করে, আর বাকিদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে আমাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করছি। নাটোরের লালপুরে পাবনা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্সের চালক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। এদিকে কুষ্টিয়ার ভাদালিয়া এলাকায় খুলনাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের 5 মাইলে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত 15 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, লালমনিরহাট ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 6 জনের মৃত্যু হয়েছে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। রাঙামাটিতে নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসবে মেতে উঠেছে মারমা সম্প্রদায়। এ উপলক্ষে বেতবুনিয়ায় ব্যাপক জনসমাগম ঘটে। পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা অংশ নেন জলকেলিতে। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। রাঙামাটি থেকে আরও জানাচ্ছেন কমল দে। পাহাড় ও লেকের রাঙামাটি আজ উৎসব ও প্রাণের নগরী। মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাইকে কেন্দ্র করে পুরো রাঙ্গামাটি যেন উৎসবে মেতেছে। সকালে বেতবুনিয়া স্কুল মাঠে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব এই সাংগ্রাই। দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এরপর মারমা তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে তাদের আবেগ ভালোবাসা প্রদর্শন করেন।
আমাদের সাংগ্রা জল উৎসব আমাদের ঐতিহ্যবাহী উৎসব, এই কারণে অনেক ভালো লাগছে। এটা আমাদের মারমা ঐতিহ্যবাহী, তাই অনেক ভালো লাগছে পুরনো স্মৃতিকে নতুন করে গড়ে তোলার জন্য। পানি মারামারির মাধ্যমে আমরা ওই বিগত বছরের দুঃখগুলা কি মানে ধুয়ে মুছে সব পরিষ্কার করব। সাংগ্রাকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হয় মারমার বিভিন্ন সঙ্গীত। পুরানো বছরের সমস্ত দুঃখ গ্লানিকে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করা। আমরা এই সাংগ্রাম উপলক্ষে জল উৎসব পালন করে থাকি। ট্রাফিকের ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সিকিউরিটি ঢোকার বিষয়ে আমাদের আরটিএ গেট সব চেক করে ঢোকানো হচ্ছে। সব দিক দিয়ে আমার মনে হয় পর্যন্ত নিরাপত্তা। বিগত বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য মারমা সম্প্রদায় আয়োজন করে বৈশাখী, আর তারই একটা অংশ হলো সাংগ্রাই। আরেকটি বিষয় বলা হয়ে থাকে যে সাংগ্রাইয়ের মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। সাংগ্রাইয়ের এই পবিত্র পানি ছিটানোর মাধ্যমে মুছে যাবে মনের যত ক্লান্তি, মুছে যাবে জীবনে যত ব্যর্থতা। শুরু হবে এক নতুন জীবনের, শুরু হবে এক নতুন দিনের। আর এটি বিশ্বাস করে মারমা সম্প্রদায়ের সকলের। রাঙ্গামাটির ব্যাগগুনিয়া থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় দলের স্পিনার মেহেদী মিরাজ সহ উঠতি স্পিনারদের পরামর্শক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় গ্রেট স্পিনার বিশন সিং বেদি। এমনটা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এছাড়াও ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে আলাদা পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের সাথে বিশন সিং বেদি কারো মাধ্যমে যোগাযোগ করেছে। সে চাচ্ছে সে আমাদের মিরাজকে সে দেখেছে এবং সে চাচ্ছে যে মিরাজকে নিয়ে তার কাজ করার, এবং মিরাজের ব্যাপারে সে খুব আগ্রহী তার সাথে কাজ করার জন্য এবং কিছু টিপস দেওয়ার জন্য। বিশন সিং বেদি যদি আমাদের দেশে আসে তাহলে আমরা আরো কিছু স্পিনার্স দিয়ে একটা ছোটখাটো বা শর্ট টার্মের জন্য একটা ক্যাম্প করা যায় কিনা। আমাদের একটা এই টিমের ব্যাকআপ থাকা দরকার, যেখানে যারা ডোমেস্টিক খেলায় পারফর্ম করবে তারা তো প্রথমে যাতে সেই এই টিমে খেলতে পারে। আপনি রুবেলের কথা বলেছেন, ডেফিনেটলি ও ভালো করছে। আমি ডোমেস্টিক অনেক কতগুলো খেলায় সে কিন্তু উইকেট নিচ্ছে। কোচ আছে, আমাদের সিলেক্টররা আছে। যদি মনে করে যে যারা এখন ন্যাশনাল টিমে পারফর্ম করছে না তাদের রিপ্লেস করতে পারে সে, যদি ওরকম সিচুয়েশন হয় ডেফিনেটলি তার সুযোগ পাওয়া উচিত। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কয়েকদিনের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ক্রিকেট। প্রথম বিভাগ ক্রিকেট থেকে উঠে আসা পারটেক্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এ ম্যাচে স্পিড স্টার তাসকিনের অন্তর্ভুক্তিতে বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন কোচ খালেদ মাহমুদ সুজন। তবে বিজ্ঞাপনের শুটিংয়ের কারণে আকাশী নীলদের হয়ে এদিন অনুশীলনে ছিলেন না তারকা ক্রিকেটাররা। সোমবার বিকেএসপিতে দুদলের ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। ফতুল্লায় ম্যাচের একটা বড় অংশ জুড়ে জায়ান্ট আবাহনীকে ভুগিয়েছে প্রথম বিভাগ থেকে ঢাকা প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া দল খেলাঘর। মোসাদ্দেক হোসেন সৈকতের অনবদ্য সেঞ্চুরি আর মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে 294 রানের বড় টার্গেটটা শেষ পর্যন্ত 5 উইকেট হাতে রেখে ছোঁয় আকাশী নীলরা। তবে সমীকরণের খাতায় অনেকটাই অসম শক্তির প্রতিপক্ষ যে 300 ছুঁই রান স্কোরবোর্ডে জমা করে তার দায় আবাহনীর বোলাররা একেবারে এড়িয়ে যেতে পারছেন না। সদ্যই আন্তর্জাতিক অভিষেক হওয়া সাইফুদ্দিনের 3 উইকেট দখল আর সাকলাইন সজীবের মিতব্যয়ী বোলিং, এ দুই বাদ দিলে বাকি সবাই ছিলেন যথেষ্ট খরুচে। বোলিং নিয়ে ভাবনা আছে, এ কথা আগেই বলেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। সেটিরই পুনরাবৃত্তি করলেন যেন। তাসকিন ফিরছে আমাদের মেইন স্ট্রাইক বোলার, সুতরাং অবশ্যই আমি মনে করি যে আমাদের ভালো করা উচিত এবং আমাদের স্পিনাররা দেশ সেরা। আমি মনে করি যে সানজামুল, সাকলাইন, শুভগত হোম তিনজনই দেশ সেরা স্পিনার। ফরেন প্লেয়ারও আমাদের একজন আসছে উদয়কল, আশা করি যে ভালো হবে। আবারও মোসাদ্দেকের ব্যাটিং প্রজ্ঞার প্রশংসা করতে ভোলেননি কোচ। ওর প্র্যাকটিসের ব্যাটিং আর ম্যাচের ব্যাটিং এর মধ্যে আকাশ পাতাল ফারাক। ম্যাচ অ্যানালাইসিস খুব ভালো। সামনে আয়ারল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওখানেও আশা করি ওর ব্যাট কথা বলবে। তবে 26 এপ্রিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, তাসকিনরা ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিলে একটু বিপাকে পড়ার সংশয় আছে ক্লাবটির। ইমার্জিং কাপ থেকেই কেমন যেন মিয়ে গেছেন সাইফ, আফিফদের মতো টপ অর্ডার ব্যাটসম্যানরা। শিরোপা আগলে রাখতে তাই ছন্দে ফেরার লক্ষ্যে আছেন তারা। আগেরবার আবাহনীতে খেলা তামিম ইকবালের জায়গায় খেলছেন সাইফ। নিজের ওপর ক্লাবের প্রত্যাশাটা বোঝেন তিনি। সবাই এক্সপেক্ট করতেছে আমার থেকে, এটা ভালো লাগে, আবার এটা একটা
আর কি চ্যালেঞ্জ এটা নিতেই হবে, এটা ভালো করতেই হবে। ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা চলে যাবে, কিন্তু তাও আমাদের বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার আছে, মিথুন ভাই আছে, শুভগত ভাই আছে, আরও অনেকেই আছে, সানজামুল ভাই। সো টিম খুবই ভালো সাইড, আর ইয়াং সাইড যারা আছে তারাও যদি ক্লিক করতে পারে, ভালো যদি একটা কম্বিনেশন হয়, তাহলে ইনশাল্লাহ টিম ক্লিক করবে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রুদ্ধদ্বার শুটিংয়ে অংশ নেয় এদিন অনুশীলনে যোগ দেননি মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, তাসকিনরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গণপরিবহনের সিটিং সার্ভিস বন্ধ হলেও আদায় করা হচ্ছে আগের ভাড়া। তোয়াক্কা করছে না বাস মালিকরা। নির্দেশনা মানাতে আরও কঠোর হবার হুঁশিয়ারি মন্ত্রীর। গতবারের তুলনায় 2 টাকা বেশি দরে চাল ও 1 টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ। 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত কিনবে সরকার, খুশি কৃষকরা। মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই 75-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন। নরসিংদীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু। শান্তি ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টার সানডে পালিত। প্রার্থনা সঙ্গীতে হাজার হাজার খ্রিস্ট ধর্মাবলম্বীর অংশগ্রহণ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।